বেস্ট ফ্রেন্ডের সুইসাইড নোটে স্পষ্ট অক্ষরে লেখা, আমার মৃত্যুর জন্য মেঘা দায়ী। ওর মৃত্যু সংবাদ শুনে যতটা না শকড হয়েছি, তার চেয়ে বেশি অবাক হয়েছি সুইসাইড নোটে আমার নিজের নাম দেখে। আমি মেঘা, আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে অধরা। সেই ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি। কত ভালো সম্পর্ক আমাদের, দুজন দুজনকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না আমরা। খেলাধুলা থেকে শুরু করে পড়াশোনা সব কিছু একসাথে আমাদের। ও সব সময় বলতো, মেঘা শোন, আমরা দুজন বিয়ে কিন্তু এক বাড়িতে করব, যেই বাসায় দুই ভাই আছে সেই বাড়িতে। তাহলেই আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো, আমাদের আর আলাদা হতে হবে না কোনো দিন। আমি কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না। জবাবে বলেছিলাম, দুই ভাই যদি এক বাসায় না থাকে, ছেলে যদি একাই হয়, এমন ছেলে পক্ষ থেকে যদি আমাদের জন্য বিয়ের প্রস্তাব আসে, আর ভাই থাকলেও সেই ভাই যদি পিচ্ছি হয়, তখন কি করবি? অধরা হাসতে হাসতে বলেছিল, তখন ওই এক ছেলেকেই আমরা বিয়ে করব, সতীন হয়ে থাকবো, তবুও তোকে আমি হারাতে পারবো না। আমরা দুজন সব সময় একরকম ড্রেস বানিয়েছি। আমাদের বাসার সবাই থেকে শুরু করে স্কুল কলেজের সবাই জানতো আমাদের দুটি দেহ একটি প্রাণ। আমরা এতটা ক্লোজ ফ্রেন্ড। কখনো আমাদের একজনকে একা দেখলে সবাই জিজ্ঞেস করতো, কি রে একা কেন, কবুতরের জোড়া কই? আন্টি বাসায় কোনো কিছু রান্না করলে ও আমার জন্য টিফিন করে নিয়ে আসতো। কোনো কিচ্ছু আমাকে ছাড়া খেত না। এমনকি ঈদেও আমরা একই রকম ড্রেস কিনতাম। আমরা দুজন দুজনের সব কথা জানতাম। কে কাকে প্রপোজ করলো, আজ আমি কি হলো, কাল আমি কি হলো, সব দুজন দুজনকে জানাতাম। কলেজ শেষ হলে যখন বাসায় চলে যেতাম, তখন আবার ফেসবুকে, মেসেঞ্জারে কিংবা কলে কথা বলতাম। এই তো গতকালই তো আমরা শপিং করেছি দুজন, একরকম দুইটা ড্রেস কিনেছি, তারপর দর্জির দোকানে বানাতেও দিয়ে এসেছি। কিছুদিন পর আমাদের আরেক বান্ধবীর বিয়ে বলে কিনেছি ড্রেসগুলো। দুজন কত কত কিছু প্ল্যান করলাম। গায়ে হলুদে কিভাবে সাজবো, কি রঙের শাড়ি পরবো, কিভাবে চুল বাঁধবো, কত কি। আজ কলেজেও আমাদের দেখা হলো। দুজন মিলে চটপটি খেলাম, ক্লাস করলাম, একসাথে বাড়ি ফিরলাম। আমরা যখন যে যার বাড়িতে চলে যাচ্ছিলাম, ঠিক তখনও আমার পিছু ডেকে বলল, মেঘা। আমি ফিরে তাকাতেই আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, আমি তোকে খুব ভালোবাসি রে। আমি হাসতে হাসতে বললাম, আমি কি বাসি না নাকি? অধরা কোনো কথা বলল না। হঠাৎ টের পেলাম আমার ঘাড়ে ওর চোখের পানি পড়ছে। আমি অবাক হলাম, জিজ্ঞেস করলাম, অধরা কি হয়েছে তোর, কাঁদছিস তুই? বল আমাকে কি হয়েছে। অধরা প্রতি উত্তরে কিছুই বলল না। আমাকে ছেড়ে দিয়ে বলে, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যা। অধরা চলে যাচ্ছে। আমি অধরাকে ডেকে বললাম, অধরা, আমিও তোকে ভীষণ ভালোবাসি। অধরা একটা মুচকি হাসি দিয়ে ওদের বাসার গেটে ঢুকলো। আমাদের দুজনের বাসা পাশাপাশি, অল্প একটুখানি দূরত্ব। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, কিন্তু মন আমার অধরার কাছেই পড়েছিল। বারবার মনে হচ্ছিল ও কাঁদছিল কেন। কিছুক্ষণ পর ওকে ফোন দিলাম। 2-3 বার রিং বাজার পর ও রিসিভ করলো। ওকে জিজ্ঞেস করলাম, খেয়েছিস, কি করছিস? উত্তরে বলল, খেয়েছি, শুলাম একটু, শরীরটা ভালো লাগছে না, দেখে একটু ঘুমাবো। তোর কি মন খারাপ? কি হয়েছে আমাকে কি একটু বলবি? কিছু হয়নি তো, কি হবে? আবির ভাইয়ের সাথে কিছু হয়েছে? একটু ঘুমায়, হ্যাঁ, রাতে ফোন দেব। এই বলে ও লাইনটা কেটে দেয়। আমিও ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আম্মুর চিৎকারে আমার ঘুম ভাঙে। আম্মু চিৎকার করে আমাকে ডেকে বলছে, মেঘা, এই মেঘা, তাড়াতাড়ি এদিকে আয়। আমি জোরে আম্মুকে ডেকে বললাম, কি হয়েছে, এভাবে চিল্লাচ্ছ কেন? ঘুমাচ্ছি তো আমি। আম্মু তখন দৌড়ে এসে আমাকে বলে, অধরা সুইসাইড করেছে। আমি আমার দু চোখ বন্ধ করে আবার দু চোখ খুলে তাকালাম আম্মুর দিকে। না, আমি তো স্বপ্ন দেখছি না, জেগে আছি। এই মেঘা, কি হলো শুনছিস? আম্মু আমার গায়ে হাত রেখে ডেকে বলছে, আম্মু, তুমি না পাগল হয়ে গেছো, বুঝেছো? এই তো 2-2.5 ঘন্টা আগে আমার ওর সাথে কথা হয়েছে। ও ঘুমাচ্ছে, গিয়ে দেখো। আর তুমি এখন এইসব কি আবল তাবল বকছো? মেঘা, আমি ঠিকই বলছি, অধরা সুইসাইড করেছে। তুই একটু স্বাভাবিক হ মা।
কিন্তু মেয়েটা এমন কেন করলো কিছুই তো বুঝতে পারছি না। আমি আম্মুর কান্না জড়িত কথাগুলো শুনছি। আম্মু আমাকে এবার জড়িয়ে ধরেছে, কান্না করছে আম্মু, কিন্তু আমার তো কান্না আসছে না। আমি কেন কান্না করব? আমি তো বিশ্বাসই করি না যে আমার অধরার কিছু হয়েছে। আমি বিছানা থেকে উঠে এক দৌড়ে অধরাদের বাসায় চলে গেলাম। কিন্তু এ কি, ওদের বাড়ি ভর্তি এত মানুষ কেন? কি হয়েছে এই বাড়িতে? আমি ধীরে ধীরে ওদের বাসার ভেতরে ঢুকছি। এ কি, ওটা কে? এই তো দেখছি অধরা। অধরা এভাবে শুয়ে আছে কেন? আন্টিরা এভাবে কান্না করছে কেন? আমি চিৎকার করে বলছি, অধরা, এই অধরা, কি হয়েছে তোর? এভাবে শুয়ে আছিস কেন তুই? দেখিস না আন্টিরা কান্না করছে, ওঠ প্লিজ। আমার কথা শুনে আশেপাশের সবাই আরো জোরে কান্না শুরু করলো। আন্টি এবার আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, অধরা আর উঠবে না রে মা, অধরা চিরদিনের মতো ঘুমিয়ে গেছে। আন্টির কথাটা শুনে আমার মনে হচ্ছিল কেউ আমার বুকের ভেতর থেকে আমার প্রাণ পাখিটা বের করে নিয়ে যাচ্ছে। আমার দম বন্ধ লাগছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমি চিৎকারও করতে পারছি না। এতক্ষণে আমার আম্মু এসে গেছে, আমাকে আম্মু এসে ধরে রেখেছে। আমার মনে হচ্ছে আমি এখনই দম বন্ধ হয়ে মারা যাব। আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। আমি ঝাপসা চোখে অধরাকে দেখছি। অধরা, এ অধরা, ওঠ না প্লিজ, দেখ না আমি এসেছি। উঠবি না তুই? আর কত ঘুমাবি? ওঠ প্লিজ, ওঠ। আমি অধরার কাছে বসে চিৎকার করে কান্না করছি, কিন্তু অধরা উঠছে না, চোখও খুলছে না। হঠাৎ কে যেন আমার পাশে এসে বসলো, আমার হাতের ওপর হাত রাখলো। আমি ঘুরে তাকাতেই দেখি তার হাতে একটা কাগজ, যেটাকে সুইসাইড নোট বলে, যেখানে লেখা ছিল আমার মৃত্যুর জন্য মেঘা দায়ী। লেখাটা পড়ে আমি কিছু বলতে যাব, আর তখনই সে আমার মুখটা তার হাত দিয়ে আটকে ধরে বলে, চুপ, কোনো কথা বলো না, কাউকে কিছু বলার দরকার নেই, সব কথা পরে হবে। এই কথা বলে মানুষটা কাগজটাকে নিজের পকেটে আবার রেখে দিল। এই মানুষটা কে জানেন? এই মানুষটা আর কেউ না, অধরারই ভালোবাসার মানুষ, যাকে কিনা অধরা ওর জীবনের থেকেও বেশি ভালোবাসতো, আবির ভাইয়াকে। আবির ভাইয়াও অধরাকে খুব ভালোবাসে। দুজনের প্রায় 1 বছরের রিলেশন। যদিও মেয়েটা সব সময় বলতো আমরা কিন্তু এক বাসায় বিয়ে করব, যেই বাসায় 2 ছেলে আছে সেই বাসায় বিয়ে করব। কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস, কখন কার প্রতি হয়ে যায় বলা যায় না। আবির ভাইয়া বাড়ির একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও অধরা তার প্রেমে পড়ে যায়, আর আমাকে বলে, দোস্ত কি করব বল, জানি যে আবির বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু আমি যে ভালোবেসে ফেলেছি ওকে, সমস্যা নেই, সতীন বানাবো তোকে, তাহলেই তো একসাথে থাকতে পারবো। এই বলে হেসে দিত মেয়েটা। আমি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছি আবির ভাইয়ার দিকে, আর ভাবছি সুইসাইড নোটে আমার নাম কেন লেখা? ও আমার নাম কেন লিখবে? অধরার আব্বু আম্মু আর বাকি সবাই কান্নাকাটি করছে, সাথে আবির ভাইয়াও। আত্মীয় স্বজন যারা যারা আসতে পেরেছে দেখে নিয়েছে অধরাকে। অধরার বাবা মা চান না অধরার ময়না তদন্ত হোক, কাটাছেঁড়া করা হোক তাদের মেয়েকে, পুলিশি ঝামেলাও চান না তারা। রাতেই অধরাকে দাফন করা হয়। আমি আঙ্কেল আন্টিকে খুব করে বলেছিলাম ময়না তদন্ত করতে, কিন্তু তারা করবেন না। তাদের ভাষ্য মতে যে যাওয়ার সে তো চলে গিয়েছে, যা কিছুই করা হোক আর তো সে ফিরে আসবে না। তাই তারা রাতেই অধরাকে কবরস্থ করেন। অধরাকে বাসা থেকে নিয়ে যাওয়ার পরই আম্মু আমাকে বাসায় নিয়ে আসে। আমি পাগলের মতো চিৎকার করতে থাকি। আম্মু আমাকে বোঝায়, কিন্তু আমার মন তো মানে না। একে তো নিজের বেস্ট ফ্রেন্ডের রহস্যজনক মৃত্যু, তার ওপর সুইসাইড নোটে আবার আমারই নাম লেখা। আমি নাকি ওর মৃত্যুর জন্য দায়ী। কিভাবে আমি এসব মেনে নেব? সারাটা রাত আমি ছটফট করতে থাকি। সকাল হলে আম্মু আমাকে ডেকে বলে, মারে, সারা রাত কিছুই তো খাসনি, যা হয়েছে তা তো মেনে নিতেই হবে, তুই একটু স্বাভাবিক হ, চল কিছু খাবি। আমি আম্মুকে বলি, খেতে ইচ্ছে করছে না আম্মু, যখন ইচ্ছে করবে খাবো। আম্মু আমাকে জোর করে না, কারণ সে জানে আমার কি মনের অবস্থা এখন। সকাল গড়িয়ে বিকেল হলো। হঠাৎ আমার মনে হলো আবির ভাইয়াকে কল দি।
অধরা প্রায়ই আমার ফোন থেকে কল দিয়ে আবির ভাইয়ের সাথে কথা বলতো, তাই আমার কাছে তার নাম্বারও আছে। আমি আবির ভাইয়াকে কল দিলাম। আবির ভাইয়া ফোন রিসিভ করলো। বেচারারও কণ্ঠ পুরো ভেঙে গেছে, অনেক কান্না করেছে অধরার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেঘা, সত্যি করে বলো তো কি হয়েছিল তোমাদের মধ্যে, যার জন্য অধরা এত বড় স্টেপ নিল? তুমি জানো না অধরা আমার কি? আমার একটা মুহূর্ত বাঁচতে ইচ্ছে করছে না, বিশ্বাস করবা তুমি? কি এমন হয়েছে তোমাদের? কিসের জন্য ওকে দুনিয়া ছাড়তে হলো বলো তো? ভাইয়া, আপনি কি বিশ্বাস করেন অধরার মৃত্যুর জন্য আমি দায়ী? বন্ধুরা, গল্পটির পরবর্তী পর্ব আগামীকাল শেয়ার করা হবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টেও এই গল্পের পরবর্তী পর্বের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আর প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।